নমস্কার বন্ধুরা, ভিডিওটি শুরু দেখেই বুঝতে পারছেন যে আজকে বলতে চলেছি বিখ্যাত সেই ধোঁয়াধার জলপ্রপাত নিয়ে, যেটি নর্মদা নদীর তীরে অবস্থিত জব্বলপুরে রয়েছে। তো জব্বলপুর হলো মধ্যপ্রদেশের একটি সিটি, যার পাশেই রয়েছে হচ্ছে এই ধোঁয়াধার জলপ্রপাত, যেখানে রয়েছে বিখ্যাত মার্বেল রকস। এছাড়াও জব্বলপুরে অনেকগুলো স্পট রয়েছে, দর্শনীয় জায়গা। তো সেইগুলো নিয়েই আজকে ডিটেলসে এই ভিডিওতে বলবো। জব্বলপুর যাওয়ার জন্য হাওড়া থেকে সবচেয়ে ভালো ট্রেন হচ্ছে শক্তিপুঞ্জ এক্সপ্রেস, হাওড়া জব্বলপুর শক্তিপুঞ্জ এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে দুপুরবেলা 1:30টার সময় ছাড়ে আর জব্বলপুরে ঢোকে পরের দিনকে দুপুরবেলা 1:30টার সময়। তো আমরা শক্তিপুঞ্জ এক্সপ্রেসে করে জব্বলপুর পৌঁছে গেছিলাম এবং ঠিক প্ল্যাটফর্ম নাম্বার 6-এর বাইরেই একদম স্টেশনের গায়েই একটি হোটেল আছে, হোটেল পোলো ম্যাক্স বলে, যেটা আমরা নিয়েছিলাম, যার রুম রেন্ট ছিল 2000 টাকা। এই হোটেলটার সুবিধা হচ্ছে এটা একদমই স্টেশনের গায়ে, তো আপনাকে আলাদা করে কোনো ট্রান্সপোর্ট আর নিতে হবে না। এছাড়া সিটির মধ্যে আপনি অনেক রকমের হোটেল পেয়ে যাবেন। তাছাড়া এমপিটির ধোঁয়াধার জলপ্রপাতের কাছে রিসর্টও রয়েছে এবং এই হোটেলটির সাথে একটা ইনহাউস সুন্দর রেস্টুরেন্টও রয়েছে। তো আমরা পৌঁছে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে সেদিনই বেরিয়ে পড়ি অটো নিয়ে মিউজিয়াম দেখতে। জব্বলপুর সিটির মধ্যে রয়েছে হচ্ছে রানী দুর্গাবতী মিউজিয়ামের প্রবেশ মূল্য 20 টাকা করে। মিউজিয়ামের মধ্যে বেসিক্যালি জব্বলপুরের আশেপাশে খনন কার্য করে যে সমস্ত পুরাতন মূর্তি পাথরের পাওয়া গেছে সেইগুলোই রয়েছে এবং বেশ কিছু লিপি রয়েছে যা থেকে এখানকার ইতিহাস জানা যায় এবং রানী দুর্গাবতী সম্পর্কেও বেশ কিছু ইনফরমেশন রয়েছে। তো তারপরে আমরা ফিরে আসি আবার আমাদের হোটেলে, সেই দিনটা হোটেলেই রেস্ট করি। পরের দিন আমরা একটা অটো বুক করি, যে অটোটা করে আমরা জব্বলপুরের সমস্ত সাইট সিনগুলো করব। অটো ভাড়া নিয়েছিল টোটাল 1500 টাকা। তো অটোর নাম্বারটা আমি নিচে ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো। এই অটো করে প্রথমেই আমরা চলে যাই হচ্ছে গিয়ে মদনমহল দেখতে, যেটা মেনলি রানী দুর্গাবতী ফোর্ট নামে পরিচিত। আর এছাড়া রয়েছে সেখানে একটি ব্যালেন্সিং রক। তো ব্যালেন্সিং রক অনেক জায়গাতেই দেখা যায়, যেমন আমরা মেঘালয়ে দেখেছিলাম যে একটা পাথরের ওপর আরেকটা পাথর জাস্ট ব্যালেন্স করে বসানো আছে। তারপরে আমরা চলে যাই হচ্ছে কি মদনমহল দেখার জন্য। তো মদনমহল যেতে হলে আপনাকে মোটামুটি 250টা সিঁড়ি করে ওপরে উঠতে হবে। তো সেই সিঁড়ি দিয়ে আমরা ওপরে ওঠা শুরু করি। দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো সিঁড়ি রয়েছে। তো বলে নিই, এখানে যখন উঠবেন তখন জল আর খাওয়ার সাথে করে নিয়ে নেবেন, কারণ ওপরে কিছুই নেই আর কি। কিছুটা ওপরে ওঠার পরই একটা শিব মন্দির দেখা যায়। সেই পুরো শিব মন্দিরটাই হচ্ছে গিয়ে একটা পাথুরে গুহার মধ্যে, দেখতে খুবই সুন্দর লাগছিল। এখান থেকে জব্বলপুর সিটিটারও একটা খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল। তো আমরা প্রথমে এই মন্দিরটা প্রবেশ করি। তো বেসিক্যালি মন্দিরটা একটা শিবের মন্দির। এখান থেকে দেখুন জব্বলপুর যে সিটিটা রয়েছে তার একটা খুব সুন্দর ভিউ পাওয়া যাবে এবং এই মন্দিরের ওপর থেকে আপনি দেখতে পাবেন যে ঠিক উল্টো দিকেই পাহাড়ের ওপরে একটা সুন্দর জৈন টেম্পল আছে। তো অবশ্যই সেই জৈন টেম্পলটা দেখবেন, কিন্তু জৈন টেম্পলে ওঠার জন্য অনেকগুলো সিঁড়ি ভাঙতে হবে। টেম্পলটার নাম হচ্ছে পিশানহারি কি মাদিয়া জৈন টেম্পল। পাহাড়ি শিব টেম্পলটা দেখার পর আমরা আবার ওপরে উঠতে শুরু করি এবং আমরা ফাইনালি পৌঁছে যাই হচ্ছে কি ওপরে ফোর্টের কাছে। তো এই ফোর্টটা অলমোস্ট ভগ্নপ্রায় দশা। ফোর্টটি 11th শতকে তৈরি ফোর্ট এবং এটা ফোর্টটা নির্মাণ করেছিলেন গোন্দ রাজা মদন সিং। রানী দুর্গাবতী ছিলেন হচ্ছে এখানকার গোন্দ বংশের রানী, যিনি পরবর্তীকালে মুঘলদের সাথে লড়াই করে শহীদ হয়েছিলেন। তো এই ফোর্টের একটা পোর্শন একটা বড় পাথরের ওপরে তৈরি। তো ফোর্টের স্ট্রাকচারটা বেশ ইউনিক টাইপের, যদিও এখন ফোর্টের ভেতরে প্রবেশ করা যায় না, প্রবেশ দ্বারটা বন্ধ ছিল, কিন্তু ফোর্টটা বাইরে থেকে দেখতে খুবই সুন্দর লাগছিল। ফোর্টের ম্যাক্সিমাম জায়গাটাই হচ্ছে গিয়ে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। ফোর্টের মেন প্রাসাদের ঠিক উল্টো দিকে রয়েছে হচ্ছে গিয়ে স্টাফ কোয়ার্টার টাইপের স্ট্রাকচার এবং সেখানে একটা ছোট্ট পন্ডও রয়েছে আর রয়েছে হচ্ছে গিয়ে ঘোড়াশাল। তো এই ছিল হচ্ছে গিয়ে ফোর্টের উল্টো দিক থেকে পুরো ফোর্টটার ভিউ।
তো ফোর্টটা দেখতে মোটামুটি আপনাদের 20 থেকে 25 মিনিট সময় লাগবে, এবং তারপরে আমরা আবার নিচে নেমে এলাম এবং আমাদের পরবর্তী ডেস্টিনেশন ধুয়াধার জলপ্রপাতের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। এই ফোর্টের ঠিক পাশেই রয়েছে হচ্ছে কি জৈন টেম্পলটা, তো আপনারা অবশ্যই জৈন টেম্পলটাও দেখে নেবেন। তো ধুয়াধার জলপ্রপাতে যাওয়ার প্রথমে আমরা যেখানে যাব সেটা হচ্ছে কি যেখানে জলপ্রপাতটি পড়ছে। তো তার আশপাশটা মোটামুটি কমার্শিয়ালাইজড হয়ে গেছে, এখানে পুরো একটা মার্কেট রয়েছে। তো আপনাকে মোটামুটি পার্কিং এরিয়া থেকে, যেখানে আমাদের গাড়ি বা অটো দাঁড়াচ্ছে, সেখান থেকে এই জলপ্রপাতটি যেতে প্রায় আপনাকে 1 কিলোমিটারের মধ্যে হাঁটতে হবে। তো একটু উঁচু নিচু রয়েছে, কিন্তু চারপাশে প্রচুর দোকান রয়েছে, তো আপনারা দেখতে দেখতে হেঁটে চলে যেতে পারবেন। ধুয়াধার জলপ্রপাত বেসিক্যালি তৈরি হচ্ছে নর্মদা নদী থেকে। নর্মদা নদী এই বেধাঘাট নামক জায়গাটিতে এসে 30 মিটার জাম্প করছে, এবং এই জাম্পের জন্যই ওয়াটারফলটা তৈরি হয়েছে। তো ধুয়াধার নামকরণ হয়েছে কারণ যে ওয়াটারফলের জলটা যখন নিচে পড়ছে তখন প্রচুর জলকণা মেঘের মতো উড়ে উড়ে চারপাশে ছড়িয়ে পড়ছে। আপনি ভালো করে যদি ভিডিওটা দেখেন তাহলে এখানে বুঝতে পারবেন। তো এই জন্য এটার নাম হচ্ছে কি ধুয়াধার। ওই যে দূরে একটি ভদ্রলোক দেখতে পাচ্ছেন যিনি চেষ্টা করছেন পাথরের ওপর থেকে নেমে আসার জন্য। ওনারা হচ্ছেন টাকার বিনিময়ে আপনাকে জীবনে বাজি রেখে জাম্প করে খেলা দেখাচ্ছেন এই ওয়াটারফলে। তো ওই ভদ্রলোককে দেখলে আপনি বুঝতে পারবেন যে ওয়াটারফলের হাইট কতটা বেশি, এবং ওয়াটারফলে যথেষ্ট গর্জনও ছিল। মোটামুটি ধুয়াধার ওয়াটারফল দেখতে আপনার 1 থেকে 2 ঘন্টা সময় আরাম করে চলে যাবে, কারণ এখানে দৃশ্যটা এতটাই সুন্দর, এবং দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর জলরাশি কণা ছিটে আসছে। আমরা যখন গেছিলাম তখন যেহেতু ডিসেম্বরের লাস্ট উইক ছিল, তো প্রচণ্ড ভিড়ও ছিল, প্রচুর লোক এখানে গেছিলো পিকনিক স্পট হিসাবে। ওই জায়গাটা অনেকটা পপুলার। তো এইটা হচ্ছে গিয়ে ওয়াটারফলের উল্টো দিকে, যেখানে নর্মদা নদী ধীরে ধীরে বয়ে যাচ্ছে, সেখানে বসে অনেক লোকজন পুজো করছিল। বিভিন্ন ছোট ছোট শিব, নন্দী, এগুলো এই নদীর মধ্যে রেখে লোকে বিভিন্ন রকমের পুজো আর্চা করছিল। এরকম করে জায়গাটা বাঁধিয়ে দেওয়া আছে যাতে আপনি ধুয়াধার জলপ্রপাতের পুরো দৃশ্যটা সুন্দর করে উপভোগ করতে পারেন। ধুয়াধার জলপ্রপাত থেকে আপনি কিছুটা যদি এগিয়ে যান তাহলে শান্ত নর্মদা নদীর প্রবাহ দেখতে পাবেন, এবং ওপরের ভিউ পয়েন্ট থেকে পুরো গর্জের ভিউটা পাবেন, যেখান দিয়ে নর্মদা নদীটা সুন্দর বয়ে চলেছে আঁকাবাঁকা পথ ধরে। ওই যে দূরে ধুয়াধার জলপ্রপাত দেখা যাচ্ছে, এটা ভিউ পয়েন্ট থেকে ভিউ। জলপ্রপাতের ওপর দিয়ে এক পাশ থেকে আরেক পাশে রোপওয়ে যাচ্ছে। রোপওয়ে চার্জ হচ্ছে 100 টাকা। আপনি রোপওয়ে করলে ধুয়াধার জলপ্রপাতের অপর পারে গিয়েও আপনি সেই দৃশ্যটা উপভোগ করতে পারবেন। রোপওয়ের জন্য লাইন পড়ে, তো সেই জন্য হাতে সময় নিয়ে যাবেন। তো এই ছিল ধুয়াধার জলপ্রপাত সম্পর্কে সব কিছু। এবার আমরা যাব হচ্ছে গিয়ে মার্বেল রককে এনজয় করার জন্য, মানে নর্মদা নদী রিভারের মধ্যে মার্বেল রকের আশপাশ দিয়ে বোটিং করার জন্য। এই জায়গাটা ধুয়াধার জলপ্রপাত থেকে আরও 2 কিলোমিটার আগে অবস্থিত। তো আমরা চলে গেলাম সেইখানে। এখানেও সেম রয়েছে, এই জায়গাটাও কমার্শিয়ালাইজ, মানে চারপাশে প্রচুর দোকান রয়েছে, মার্বেলের তৈরি বিভিন্ন রকম জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে। এটা হচ্ছে যেখান থেকে আপনাকে বোটে চাপার জন্য টিকিট কাটতে হবে। বলে রাখি, শেয়ার বোট হচ্ছে গিয়ে 100 টাকা করে। আপনি নিজের জন্য পার্সোনাল বোটও ভাড়া করতে পারেন। তার ভাড়া হচ্ছে গিয়ে, আপনি যদি 1.5 ঘন্টা ঘোরেন তাহলে ভাড়া হচ্ছে গিয়ে 1,500 টাকা থেকে 4,000 টাকা, ডিপেন্ড করছে আপনি কতজন পার্সনের জন্য, মানে বড় বোট ভাড়া করছেন না ছোটো বোট ভাড়া করছেন। তো আমরা শেয়ারের বোটে গেছিলাম। শেয়ারের বোটে 100 টাকা করে পার পার্সন। তো শেয়ারের বোটের জন্য প্রচুর লম্বা লাইন পড়ে, তো আপনি সেরকম মোটামুটি হাতে সময় নিয়ে যাবেন। আমাদের 1 ঘন্টা মতো লাইনে দাঁড়াতে হয়েছিল। শেয়ারের বোটে মোটামুটি 12 থেকে 14 জন ওঠে। আর শেয়ারের বোট হচ্ছে গিয়ে আপনার 30 মিনিট ভ্রমণ করায়। তো 30 মিনিট ভ্রমণ করায়, এবং তারা বিভিন্ন রকমের ডেসক্রিপশান দিতে থাকে যে কোন মার্বেল রকে কোথায় কোন সিনেমা শুটিং হয়েছে, কোন মার্বেল রকের ওপর শিবের মূর্তি রয়েছে, মার্বেল রকের কোনটার কীরকম টেক্সচার রয়েছে, এই সমস্ত ডেসক্রিপশানগুলো আমাদের বোটওয়ালা যিনি ছিলেন তিনি দিচ্ছিলেন বেশ ভালোভাবে, এবং আমরা সেটা এনজয় করছিলাম। তো অনেকেই নিজেরা পার্সোনাল বোট ভাড়া করেছিল 4,500, 4,000 বা 1,500 টাকা দিয়ে। ছোটো বোট হলে 1,500 টাকা, আর বড় বোট হলে 4,000 টাকা। সেক্ষেত্রে আপনি 1 ঘন্টা ভ্রমণ করতে পারবেন, এবং আপনি গর্জের আরেকটু ভেতরের দিকে যেতে পারবেন। তো
এই ছিল হচ্ছে গিয়ে মার্বেল রককে বোট করে ভ্রমণের পুরো কথা। তবে বলে রাখি যে এখানে একটু বিশৃঙ্খলা টাইপের আছে, মানে এখানে লাইন বা বোট কিভাবে পাবেন সেটা নিয়ে ভীষণ হ্যাপাজার্ড, মানে কোনো কিছু চ্যানেলাইজড নয়। তো সেই জন্য ওখানে গিয়ে আপনাকে বিভিন্ন লোকের সাথে কথা বলতে হবে যদি আপনি পার্সোনালি আলাদা করে বোট নিতে চান। এই বেদাঘাটেই আছে হচ্ছে গিয়ে এমপিটির রিসর্ট, এবং এই যেখানে আপনি বোটিংয়ের ভাড়া করছেন ঠিক তার ওপরটাতেই রয়েছে হচ্ছে গিয়ে এমপিটির খাবার রেস্টুরেন্ট। তো দুপুরের লাঞ্চটাও আপনারা এখানে করতে পারেন। আমি বলবো যে এখানে আপনারা দুপুর বোটিং করে নিন, কারণ তাহলে মার্বেল রকের ওপরে সূর্যের আলো খুব ভালোভাবে পড়ে এবং মার্বেলগুলোকে সাদা লাগে, ভীষণ সুন্দর লাগে দেখতে। আপনি যদি সন্ধ্যের দিকে আসেন তাহলে সেই দৃশ্যটা আপনি উপভোগ করতে পারবেন না। আরও ভালো হয় যদি আপনি মর্নিংয়ের দিকে আসেন। যদি আপনি বেদাঘাটের এমপিটি রিসর্টে থাকেন তাহলে অবশ্যই সকালবেলায় বোটিং করুন, সানরাইজের সময় নাকি দৃশ্যটা আরও বেশি সুন্দর লাগে। তো এখানে বোটিং কমপ্লিট করে এবং লাঞ্চ সেরে আমরা আবার ওপরের দিকে উঠলাম। যাওয়ার পথে এরকম একটা ছোট্ট সুন্দর শিপ দেখলাম নর্মদা নদীর তীরে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল হচ্ছে কি 64 যোগিনী টেম্পল। তো যেটা আপনারা জানেন যে টোটাল 5টা জায়গায় ইন্ডিয়াতে 64 যোগিনী টেম্পল আছে, যার মধ্যে মধ্যপ্রদেশে আছে হচ্ছে কি 3টে আর উড়িষ্যাতে আছে হচ্ছে কি 2টো। তো এই 64 যোগিনী টেম্পল যেটা এখানে আছে সেটা হচ্ছে কি সবচেয়ে ওয়েল মেনটেন 64 যোগিনী টেম্পল। আগেও খাজুরাহোতে আমরা 64 যোগিনী টেম্পল দেখেছি, এছাড়া উড়িষ্যাতেও 64 যোগিনী টেম্পল দেখেছি, কিন্তু এই টেম্পলটা সত্যিই ভীষণ মেনটেন। 64 যোগিনী টেম্পল যাওয়ার জন্য আপনাকে অনেকগুলো সিঁড়ি চড়তে হবে, প্রায় 200টার কাছে সিঁড়ি চড়তে হবে এবং সিঁড়িগুলো যথেষ্ট খারাপ। 64 যোগিনী টেম্পল থেকে উল্টো দিকে তাকালে আপনি নর্মদা নদী দেখতে পাবেন, এবং নর্মদা নদীর তীরে বেশ কিছু ছোট ছোট টেম্পল রয়েছে আধুনিক স্ট্রাকচারে, সেই টেম্পলগুলোও দেখা যাচ্ছিল। তো এটা হচ্ছে কি 64 যোগিনী টেম্পলের মন্দির প্রাঙ্গণটা। তো এই 64 যোগিনী টেম্পলে অ্যাকচুয়ালি বিভিন্ন রকমের মাতৃশক্তির আরাধনা করা হয়। মনে করা হয় যে এই জায়গাগুলো ছিল সেই সময়কার তান্ত্রিকদের পীঠস্থান। মনে করা হয় যে 64 যোগিনী টেম্পলটা 9th to 11th সেঞ্চুরির মধ্যে তৈরি করা হয়েছিল এবং কালাচুরিজ বংশের রাজারা এটাকে তৈরি করিয়েছিল। এই জায়গাটা অ্যাকচুয়ালি ত্রিপুরী নামে বিখ্যাত, এবং এই ত্রিপুরী থেকে বহু পুরানো মূর্তি পাওয়া গেছিলো। তো মনে করা হয় যে এখানে আশেপাশে আরও অনেক পুরনো টেম্পল হয়তো ছিল। তো এখানে মেনলি গোলাকার ভাবে অবস্থিত বিভিন্ন যোগিনীর মূর্তিগুলো রয়েছে, যেটা 64টা থাকার কথা থাকলেও এখানে টোটাল 81টা যোগিনীর মূর্তি রয়েছে এবং প্রত্যেকটা মূর্তির নিচে নামকরণ করা আছে। তবে মূর্তিগুলো এখন সবকটা অক্ষত নেই, বেশ কয়েকটা মূর্তি ডিস্ট্রয়েড হয়ে গেছে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণের জন্য। এই গোলাকার টেম্পলের একদম মাঝখানে রয়েছে হচ্ছে কি গৌরী শঙ্কর টেম্পল, যার ভিতরে পার্বতী এবং শিবের একটা সুন্দর মূর্তি রয়েছে, এছাড়া একটা ডান্সিং শিবের মূর্তি রয়েছে। তো এই 64 যোগিনী টেম্পলটা হচ্ছে কি লার্জেস্ট 64 যোগিনী টেম্পল ইন দ্য ইন্ডিয়া এবং সবচেয়ে ভালোভাবে মেনটেন। 64 যোগিনী দেখার পর আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে যাব, যেটা হচ্ছে পঞ্চমাতা মন্দির, যেটা এই 64 যোগিনী থেকে 200 মিটার আগেই রয়েছে। এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে কি এই মন্দিরে 5টা টম্বের মতো স্ট্রাকচার রয়েছে। বেসিক্যালি একটা পুরনো মন্দির ছিল, যেটাকে পরবর্তীকালে মুসলিমদের মতো করে ডোম শেপ করে বানানো হয়েছে। এর বিশেষত্ব হচ্ছে এর ভিতরে একটি লক্ষ্মী মূর্তি রয়েছে, যে লক্ষ্মী মূর্তিটি এখানকার লোকেরা বিলিভ করে যে দিনের সাথে সাথে কালার চেঞ্জ করে। তো এই টেম্পলটা দেখার পর এর ঠিক পিছনেই রয়েছে হচ্ছে গিয়ে একটা বেদাঘাটের ভিউ পয়েন্ট, যে ভিউ পয়েন্টটা সত্যিই খুব সুন্দর, যেখান থেকে নর্মদা নদীর পুরো একটা ভিউ আসছে এবং মার্বেল রকের ভিউটা খুব সুন্দরভাবে পাওয়া যায়। কিন্তু আমাদের যেতে যেতে সন্ধে হয়ে গেছিলো, সেই জন্য আলো একটু কম ছিল বলে হয়তো ভিডিওতে আপনারা সেই সুন্দর ভিউটা বুঝতে পারবেন না, কিন্তু আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে সূর্যের আলো থাকার সাথে সাথে এখানে আসবার। নিচে দেখুন তখনও বোটিং চলছে, প্রায় সন্ধে হব হয়ে এসেছে এবং এখান দিয়েই আমরা কিন্তু অ্যাকচুয়ালি বোটিং করে যাচ্ছিলাম। তো এই ভিউটা অসাধারণ সুন্দর, এখানে আপনারা ফটোও তুলতে পারেন। এখানে একটা পুরনো বাংলো রয়েছে, যেটা অ্যাকচুয়ালি এখন সরকারি দপ্তর হিসাবে ইউজ হয়। এই ছিল আমাদের পুরো ধুয়াধার ওয়াটারফলের ট্রিপটা। এবার আমাদের সন্ধে হয়ে এসছে, অটো করে আমরা ফিরে যাচ্ছি এবং আমরা এখন যাব হচ্ছে গিয়ে
গৌরীঘাটে, যেটা হচ্ছে কি অ্যাকচুয়ালি জব্বলপুর সিটির মধ্যে অবস্থিত, এবং এটা নর্মদা নদীর পাড়ে একটি ঘাট, যেখানে মা নর্মদার আরতি করা হয়। যেমন আমরা বেনারস বা এলাহাবাদে দেখতে পাই গঙ্গা আরতি, তেমনি এখানে নর্মদা আরতি হয় এবং এটা খুবই সুন্দর। অবশ্যই এটা আপনারা মিস করবেন না। এখানে নর্মদা আরতিটা শুরু হয় প্রত্যেক দিন সন্ধ্যে 7টার সময়, আর মোটামুটি 7:30 পৌনে 8টা অবধি চলে। তো যখনই আমরা ওখানে গৌরীঘাটে পৌঁছালাম, তখন দেখলাম যে এত সুন্দর ওখানে নৌকোগুলোকে সাজানো রয়েছে। আপনি চাইলে নৌকোতে বসে আরতি দেখতে পারেন এবং নদীতে ভ্রমণ করতে পারেন। যেটা এখানে আমার সবচেয়ে বেশি সুন্দর লাগলো, যে নৌকোগুলো আলো দিয়ে ভীষণ সুন্দর করে সাজানো ছিল। আর কালো নর্মদার জলে, মানে রাত্রিবেলা হয়ে গেছে, তার উপরে যে আলোগুলো পড়ছে, মানে জাস্ট দারুণ লাগছিল, মানে অসাধারণ। আমরা অনেকক্ষণ ধরে এই নৌকোর জলের মধ্যে চলাচল দেখছিলাম। অনেকে আবার প্রদীপও ভাসাচ্ছিল। তো এই করতে করতে প্রচুর লোক ওখানে সন্ধেবেলাতে জড়ো হয়ে গেছে ততক্ষণে আরতি দেখার জন্য। তো তারপরে আরতি শুরু হলো এবং আরতিটা ভীষণ ভালো ছিল। যেহেতু বেনারস বা এলাহাবাদের তুলনায় ভিড়টা এখানে একটু কম, সেই জন্য আরতিটা আরও ভালো করে দেখতে পেয়েছি এবং এনজয় করতে পেরেছি। তো মোটামুটি আরতি 8টার মধ্যে শেষ হয়ে যায়। তারপরে আরও কিছুক্ষণ ঘাটে ঘোরাঘুরি করে চা খেয়ে এবং তারপরে আমরা সেখান থেকে ফিরে আসি হচ্ছে গিয়ে হোটেলে। তো আমাদের ওদিনকেই ফেরার ট্রেন ছিল, আমরা যাচ্ছিলাম হচ্ছে গিয়ে ভোপালে। তো তারপরে আমরা হোটেল থেকে চেক আউট করে আমরা চলে যাই হচ্ছে গিয়ে স্টেশনে। তো এই ছিল আমাদের হচ্ছে কি জব্বলপুরের টোটাল ভ্রমণ। বলে রাখি যে জব্বলপুর স্টেশনে কিন্তু রিটায়ারিং রুমও রয়েছে। আপনি চাইলে রিটায়ারিং রুম বুক করতে পারেন। 900 টাকা করে পার নাইট রিটায়ারিং রুম নেয়, কিন্তু আমাদের সময় রিটায়ারিং রুম অ্যাভেলেবেল ছিল না। আরও বলে রাখি যে জব্বলপুর রেলওয়ে স্টেশনে আপনি এসি লাউঞ্জ পেয়ে যাবেন, যার নাম হচ্ছে নামা, যেটার জন্য আপনাকে 10 টাকা পার আওয়ার চার্জ করবে এবং এখানে আপনি মোটামুটি ফুডও পেয়ে যাবেন। এছাড়া বাইরে তো বললামই যে বোম্বে এক্সপ্রেস নামে একটা রেস্টুরেন্ট আছে এই ম্যাক্স পোলোর নিচে, প্ল্যাটফর্ম নাম্বার 6-এর দিকে, সেখানেও আপনি খাওয়া দাওয়া করতে পারেন। তো মোটামুটি জব্বলপুর রেলওয়ে স্টেশনটা ভালোই ছিল। তো এবার আসি আমাদের এই টোটাল ট্রিপের কথা। অলরেডি আমি বলে দিয়েছি যে অটো নিয়েছিল গোটা দিনের জন্য 1500 টাকা। এছাড়া সিটির মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গা যেতে 10 টাকা বা 20 টাকা করে অটো বা টোটো শেয়ার আপনি পেয়ে যাবেন। আর হোটেল ছিল হচ্ছে গিয়ে 2000 টাকা পার নাইট করে। এছাড়াও আপনি এর চেয়েও কম কস্টে 1200 এবং 1400 টাকার হোটেলও আপনি জব্বলপুরে পেয়ে যাবেন। তো আর যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে নিচে কমেন্ট বক্সে জিজ্ঞেস করলে আমি সেই ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং মধ্যপ্রদেশে আরও বিভিন্ন জায়গা সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করে দেবেন। ধন্যবাদ।